একটি বক্তব্য আমি তুলে ধরতে চাই। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। এটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি স্ট্যাটাস কালকে। আসলে কি নিয়ম মেনে কি সবাই অস্ত্রের লাইসেন্স পান, বা আসলে কি সবারই কি তাহলে রাষ্ট্রের নিরাপত্তা যারা দায়িত্বে আছেন তাদের কি ব্যর্থতাই কি চোখে পড়ে? দেখুন, খুব সংক্ষেপে আপনি বলুন। আচ্ছা, এক লাইনে যদি আমি বলি, যিনি মন্ত্রী সমকক্ষ পর্যায়ে রয়েছেন এবং বাংলাদেশের ভিতরে ফ্যাসিবাদী যে হাসিনা, তাদের যে এখন পর্যন্ত বিভিন্ন নানা ধরনের উৎপাত, চোরাগোপ্তা হামলা এবং নানা ধরনের ষড়যন্ত্র তারা করেছেন, আপনারা তো এই জিনিসটা এড়াতে পারবেন না। আপনার এবং আপনার পরিবার, আপনি সারাদিন পুলিশ প্রোটোকল নিয়ে থাকতে পারবেন না, এটা সম্ভব না। আপনি একজন মন্ত্রী, আপনি বেডরুমে যাচ্ছেন, আপনার বেডরুমের ভিতরে যদি কোনো একটা ঘটনা ঘটে, আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুলিশরা কি এখন পর্যন্ত হলো গিয়ে কার্যকরভাবে রাস্তায় নামছে? সেদিন দেখতে পেয়েছিলাম ঢাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পুলিশ মারছে, আর এখানে খারাপ শব্দ ইউজ করছে। এইখানের ভিতরে আমি শব্দগুলো বলতে পর্যন্ত পারছি না। এই ধরনের মেন্টালিটি নিয়ে পুলিশরা রয়েছে। পুলিশদের অনেকে এখন পর্যন্ত এই হাসিনার গোপালী পুলিশের অনেকে বিশ্বাস করে যে শেখ হাসিনা ফিরে আসবে, তারা আবার এই ছাত্রদের বুকে গুলি চালাবে। আপনি কি আপনার সিকিউরিটি নিয়ে কনসার্ন না? আমি আমার সিকিউরিটি নিয়ে আমি একটা কথা বলি, যে আমি যদি রিফাত রশিদ মারা যাই আজকে, বাংলাদেশ অথবা জুলাই গণঅভ্যুত্থানের একটা নেতৃত্ব হারাবে। আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি মারা যান, বাংলাদেশ গভর্নমেন্ট একজন উপদেষ্টা, একজন মন্ত্রী হারাবে। তার হাত দিয়ে তো অনেকগুলো প্রজেক্ট মাঝপথের ভিতরে রয়েছে। বাংলাদেশের এই যে ভবিষ্যৎকে একটা বড় জায়গা থেকে কানা করে দেয়া, এই জিনিসটা তুই করতে পারে না। আর একজন মন্ত্রীরা বা এই সমকক্ষ পর্যায়ে যারা রয়েছেন, তারা যেহেতু লাইসেন্স করে অস্ত্র রাখতে পারেন, তিনি লিগ্যাল জায়গা থেকে কোনো ভুল করেছেন কিনা সেটা হলো আমার প্রশ্ন। আমি তাকে সমালোচনা করছি না, আমি মানে নাগরিক হিসেবে, আমি খেয়াল করবেন, আমি নাগরিক হিসেবে সবার কথা বলেছি যে সবাই কি আসলে নিরাপত্তা ঝুঁকি যার থাকবে তারা সবাই কি অস্ত্র লাইসেন্স নেবে? নিরাপত্তা ঝুঁকি যার থাকবে তার প্রথম কাজ পুলিশকে জানানো, পুলিশের থেকে সিকিউরিটিটা নেওয়া। দেশের ল অ্যান্ড অর্ডার রয়েছে, তবে সবসময় ল অ্যান্ড অর্ডারের উপর ভিত্তি করা। ল অ্যান্ড অর্ডারের বাইরে তো লাইসেন্সধারী যারা অস্ত্র নিয়েছেন, সেটা তো ল অ্যান্ড অর্ডারের মধ্য দিয়েই রয়েছে। কেউ যদি মনে করেন যে তার আসলে সিকিউরিটি কনসার্ন রয়েছে, নিয়ম নীতি মেনে সে যদি অস্ত্রটা রাখতে চান, আমি ব্যক্তিগতভাবে মনে করি ল অ্যান্ড অর্ডারের ভিতরে যদি এটার কোনো বাধা নেই, এই জিনিসটা সে রাখতে পারেন। তবে প্রয়োগটা কীভাবে করবেন সেই জিনিসটা নিশ্চিত করতে হবে, এবং এটাকে কঠোরভাবে হলো গিয়া পর্যবেক্ষণের মাঝে রাখতে হবে। আমি হলো গিয়ে গণহারের ভিতরে অস্ত্র সবার হাতে তুলে দিলাম এবং তারপরে বললাম, সেটি আমি বলছি যে সবার হাতে সবাই নিরাপত্তা গণহারে অস্ত্র দেওয়ার তো কোনো মানে সবাই নেই। কি অস্ত্র নিবে? সিলেক্টিভ এই জিনিসটা করতে হবে, প্রায়োরিটি জিনিসটা নিশ্চিত করতে হবে। আজকে তারেক রহমানের যেই কথাটা বলা হচ্ছে যে নিরাপত্তা একটা ইস্যু রয়েছে, তারেক রহমানের নিরাপত্তা ইস্যু এবং আমার নিরাপত্তা ইস্যু সমান না। তারেক রহমানের নিরাপত্তা আরও বেশি জরুরি। জি, এই জন্যই নিরাপত্তার জায়গাটাকে আমাদের হলো গিয়ে একটা স্টেজ বাই স্টেজ সাজাতে হবে, ধাপ সাজাতে হবে, এবং কারাই প্রায়োরিটি লিস্টে আছে সেই প্রায়োরিটি লিস্টে তাদেরকে আমাদের ওইটুকু অ্যাডভান্টেজ, ওইটুকু লাক্সারি দিতে হবে। আদারওয়াইজ রাষ্ট্র ফাংশন করবে।